একে একে ডাক পড়তে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। সাংসদ থেকে শুরু করে বিধায়ক বাদ যাচ্ছেন না কেউই শুনানিতে। অনেক বয়স্ক ব্যক্তিকেও শুনানিতে হাজিরা দেওয়ার জন্য ঝামেলা পোয়াতে হচ্ছে। এই জটিলতার জন্য ভিন রাজ্যে কর্মরত বাংলার যারা পরিযায়ী শ্রমিক কিংবা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছেন কিংবা কর্মসূত্রে যারা অন্য রাজ্যে রয়েছেন বা দেশের বাইরে রয়েছেন বা দেশের থাকা ছেলে মেয়েদেরও সমস্যায় পড়তে হচ্ছে, তাদের পক্ষে নির্দিষ্ট দিনে শুনানিতে হাজিরা দেওয়া কঠিন। আবার হিয়ারিংয়ে হাজিরা না দিলে বৈধ ভোটার হয়েও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে তাদের। এ নিয়ে একটা আশঙ্কাও তীব্র হচ্ছে। গত 48 ঘন্টায় আতঙ্কে রাজ্যে 4 জনের মৃত্যুও হয়েছে। কোথায় কোথায় কোন 4 জনের মৃত্যু হয়েছে আসুন দেখা যাক। ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভার চুনাভাটি এলাকা, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে মোহাম্মদ খাদেমের। উত্তর 24 পরগনার নৈহাটি বিধানসভা এলাকা, বিডিও অফিসে গিয়ে মৃত্যু হয়েছে প্রৌঢ়া রত্না চক্রবর্তী। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর এলাকা, শুনানির ডাক পেতেই আতঙ্কে মৃত্যু হয়েছে নিমাই মালের। তার বাবার নাম আবার শ্যামলাল রায়, ছেলের নাম নিমাই মাল। ভোটার তালিকায় নামের পদবীর অমিলের জেরেই এসআইআর এর শুনানিতে ডাক পেয়েছিলেন নিমাই, আর সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে নিমাই মালের। সিতাই বিধানসভা কেন্দ্রের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে গৃহশিক্ষক সুভাষ বর্মন। অর্থাৎ কম বেশি এসআইআর আতঙ্কে সবাই কিন্তু কাবু। সিইও দপ্তরে প্রায় প্রত্যেক দিনে বিস্তর অভিযোগ জমা পড়ছে। সব দিক বিবেচনা করে নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে একটু নিয়ম শিথিল করেছে। এই অবস্থায় রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি প্রস্তাব দিয়েছেন, এই ধরনের ভোটারদের ক্ষেত্রে তাদের বাবা মা বা অন্য কোনো নিকট আত্মীয়কে উপযুক্ত নথি সমেত হিয়ারিংয়ে হাজির হওয়ার সুযোগ দেওয়া হোক। যদি দরকার হয় ভিন রাজ্যে থাকা ভোটারদের অনলাইনে হিয়ারিংও করা যেতে পারে। যেমন ভিন দেশে থাকা ভোটারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের হাই কমিশনে অনলাইন হিয়ারিংয়ের সুযোগ রয়েছে। যদিও কমিশন এখনও এই প্রস্তাব নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করেনি। এরই মাঝে এসআইআর শুনানিতে আবার ডাক পেয়েছেন দমদম বিধানসভার 141 নম্বর পার্টের বাসিন্দা প্রশান্ত কুমার গুপ্ত। কর্মসূত্রে তিনি গত 2 বছর ধরে গুজরাটে রয়েছেন। 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকে শুনানিতে হাজির হতে হবে। আর এখানেই প্রশ্ন তুলেছেন প্রশান্ত গুপ্তের ভাই সুব্রত গুপ্ত। তার দাবি, তার দাদা কর্মসূত্রে গুজরাটে রয়েছেন, তিনি কি করে এখন আসবেন? নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমস্ত কাগজ, পাসপোর্ট, গ্যাসের বই, ইলেকট্রিক বিল, জমির দলিল, ব্যাংকের বই নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হন তিনি। কিন্তু সেন্টার অবজারভার কোনো কিছুই শুনতে চাইছেন না। তার দাদাকেই উপস্থিত হতে হবে বলে তিনি জানাচ্ছেন। জানানো হয় তাদের কাছে নাকি কোনো রকম কোনো নির্দেশিকা নেই। কি হয়েছিল এখানে, আপনি কি কি দেখলেন, কি সমস্যার মধ্যে পড়লেন? অ্যাকচুয়ালি আমাকে আগের দিন একবার আমাদের বিএলও ফোন করলেন, ঠিক আছে, বিএলও ফোন করে বললেন যে আপনাদের যে এনরোলমেন্ট ফর্মগুলো আছে ওগুলো নিয়ে আসবেন আর ডকুমেন্টগুলো নিয়ে আসবেন। তো ডকুমেন্টগুলো আমি নিয়ে গেলাম, তখন সঙ্গে সঙ্গে আমাকে বললো এক্ষুনি মেসেজ এলো, তো মেসেজে বলা হলো যে আপনাদের ফিজিক্যালি থাকতে হবে। তো আমি বললাম কেন? না 2002-এর লিস্ট নেই, অথচ আমাদের 2002 সালের বাদ বাকি সমস্ত ইয়ারের লিস্টে নাম আছে এবং আমরা কন্টিনিউয়াসলি ভোট দিয়ে যাচ্ছি। আমরা ইন বন্ড এখানে জন্ম 50 বছর, আমার বয়স 52। তো এইবার আমার সঙ্গে সঙ্গে আমার দাদার মানে আমাদের ফ্যামিলি সবার উঠেছে, কি মানে পিকুলার দেখুন, ফ্যামিলি সবার হয়ে গেল, আমাদেরও এইবারে খসড়া লিস্টে নাম উঠেছে, কিন্তু হিয়ারিংয়ে ডাকছে, যেহেতু দুজনের এই আমাদের লিস্টে 2002-এ মিস করেছে। এরপর আমি যখন অরিজিনাল পেপারস নিয়ে এলাম, আমার দাদার গ্যাসের বই থেকে শুরু করে যা যা ইনস্ট্রাকশন আছে নির্বাচন কমিশনের, সবগুলো আমি নিয়ে এসেছি এবং পাসপোর্টও। এখন বলছেন যে না এটা হবে না, ফিজিক্যালি আপনার দাদাকে আসতে হবে। আমার দাদা কোনো একটা কর্পোরেটে উঁচু র্যাঙ্কে সার্ভিস করেন, তিনি আছেন পোস্টিং গুজরাটে, তার পক্ষে কি সম্ভব এখানে সে ফিজিক্যালি তার পক্ষে দাঁড়িয়ে অ্যাটেন্ডেন্স দেওয়া বা এরকম থাকা? এবার এনারা বলছেন যে আমরা কিছু জানি না, এখন সেরকম ইনস্ট্রাকশন নেই, কিন্তু আমরা যতদূর জানি লাস্ট ইনস্ট্রাকশন ছিল যে ভিজুয়ালি ওটা করা যায়। তো এই জায়গার থেকে আমি প্রশ্ন করলাম যে তাহলে তখন আমাদের কেন বলা হলো না? আমাদের অরিজিনালগুলো লাগবে বা অরিজিনালগুলো যে করতে হবে, আমাদের ক্যারি করতে হবে, তারপরেও হবে না, সেটা কেন বলা? উনি বলছেন আমরা এখনও জানি না, আমাদের ইনস্ট্রাকশন আসেনি, আপনাদের বিএলও জানাবেন, তারপর আপনারা জানতে পারবেন।
আমি জাস্ট একটা লজিক জিজ্ঞাসা করলাম যে একজন কেউ যদি কর্মক্ষেত্রের জন্য 1 মাসে বা 2 মাসের জন্য জার্মান যেয়ে থাকে, তাহলে তাকে কি ওখান থেকে আসতে হবে শুধু ওই ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? এই যে পসিবল, এটা কি সম্ভব? আপনি আপাতত তাদের উপরে কি ভরসা রাখছেন যে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে? দেখুন, আমি এরা তো কিছুই জানেন না। সবচেয়ে বড় জিনিস, আমি যতগুলো প্রশ্ন করলাম উনি উত্তর দিতে পারছেন না। কিন্তু এদের উপরে ভরসা তো রাখতেই হবে, কারণ আমাদের পরবর্তীকালে তো সব কিছু এরাই করছে, কিন্তু ভরসা রাখতে হবে। কিন্তু আমার একটাই যেটা, যে নির্বাচন কমিশন এই দিকগুলো দেখুন, যারা কাজের ক্ষেত্রে বিদেশে আছে, বাইরে আছে, বিভিন্ন জায়গা আছে, তার ভোটার কেন্দ্রে বা তার জায়গা আসা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তাদের জায়গাটা কিন্তু দেখতে হবে। দরকারে ভার্চুয়াল করতে হবে, দরকারে তার ফটো নিতে হবে, অরিজিনাল ডকুমেন্ট দেখছেন। তারপরে যদি তার ডাউট থাকে, হ্যাঁ, যে ফিজিক্যালি তার দেখতে, তা ভিজুয়াল করতেই পারে। ভিজুয়ালাইজেশন তো এখন সব কিছু হয়। ফলে দুশ্চিন্তায় পড়েছে গুপ্ত পরিবার। তাদের বক্তব্য, কেউ যদি জার্মানিতে থাকে তাহলে কি এখন তাকে এখানে সরাসরি আসতে হবে? এটা কিভাবে সম্ভব? দমদম বিধানসভার 141 নম্বর পার্টে যখন উঠে এলো এই ছবি, তখন নদিয়ার হরিণঘাটায় দেখা গেল আবার একেবারে অন্য একটা ছবি। ভুয়ো নথিতে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে এখানে। বাংলাদেশের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এপিক তৈরির চেষ্টা করা হয়। নদিয়ার হরিণঘাটা ব্লকের মোল্লাবেড়িয়া এলাকায় ভুয়ো নথি ব্যবহার করে অবৈধভাবে ভোটার কার্ড তৈরির একটা অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে এলাকার বাসিন্দা আলী আহমেদ মণ্ডলের নাম এবং পরিচয়পত্র ব্যবহার করে রহিমা মণ্ডল এবং আবুল মণ্ডল নামে 2 ব্যক্তি বেআইনিভাবে ভারতের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করে। অভিযুক্ত দুজন কয়েক বছর আগে বাংলাদেশ থেকে নাকি ভারতে আসেন এবং তাদের নাম এখনো পর্যন্ত বাংলাদেশের ভোটার তালিকাতে নথিভুক্ত রয়েছে। তা সত্ত্বেও ভারতীয় ভোটার তালিকায় তারা নাম তোলার উদ্দেশ্য নিয়ে আলী আহমেদ মণ্ডলের আধার কার্ড এবং ভোটার কার্ড ব্যবহার করে এবং আলী আহমেদ মণ্ডলকে পিতা হিসাবে দেখিয়ে তারা সেই আবেদনও করে। কি ঘটনাটা ঘটেছে? ঘটনা, আমার আই কার্ড আধার কার্ড নিয়ে ওর পরিবার আমাকে বাপ সাজিয়ে ভোটার করেছে, আই কার্ড করেছে, আধার কার্ড করেছে, সব কিছু করেছে। কে কে নাম কি তার? রহিমা বিবি, ওনার স্বামী আবুল মণ্ডল। আবুল মণ্ডলের কত বছর আগে বাংলাদেশ থেকে এসছে? কয়েক বছর হবে। কয়েক বছর হয়। হ্যাঁ। তিনি কি বাংলাদেশের ভোটার? উনি বাংলাদেশের ভোটার, এখানের ভোটার। তাই কিভাবে নিল আপনি জানতে পারতেন? সেটাই আমি জানতে পারি। তা আপনার বাড়িতে আসতো? আমার বাড়িতে উঠতো বসতো। তা আপনি জানতেন না? উঠতো বসতো, ভালো একটা মিল মহম্মদ ছিল, এর মধ্যে ওই কাজ করেছে। এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন? আমি ফর্ম খেলা ভাগ করেছি। আপনাকে যে বাবা বানিয়েছে, মানে আপনার যাকে বলে ছেলে বলা যায়, সে কি ভোটার কার্ড সে এসআইআর ফর্ম ফিল আপ করেছিল? মানে ভুয়ো ছেলে করেছে, সব কিছু করেছে। সব করেছে। সে এখন কোথায়? পালাতক? সে কি বাড়িতে আছে? সে কি এই যে কোথায় ইনকোয়ারিতে আসছিল, তাকে ডেকে পাঠানো, কোথায় ডেকে পাঠিয়েছিল? হরিঙ্গারে ভিডিওতে আসছিল। তারপর এইবারে হরিঙ্গারে ভিডিওতে এসে আমরা যখন ঢুকে গেছি, আচ্ছা কোথা থেকে পালিয়ে গেছে, পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। আমরা হরিঙ্গার থানায় করেছি, ভিডিওতে করেছি, নির্বাচন কমিশনের কাছে করেছি, পঞ্চায়েতে দরখাস্ত বন্ধ করেছি। কোন পঞ্চায়েতে? মোল্লাবেড়িয়া পঞ্চায়েত। তা এখন কি চাইবেন? এখন চাইবো আমরা যেন আমাদের সঙ্গে নামটা বাতিল করে দেয়। তাহলে তো কি ওরা বাংলাদেশি বলা যায়? হ্যাঁ, বাংলাদেশি। ওটা বাংলাদেশের ভোটার, এখানকার ভোটার? হ্যাঁ, সব জায়গায় ভোটার। যদিও যে অভিযোগগুলো সামনে এসেছে সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি বা অভিযুক্তরা। নাম কি? রাহিমা মন্ডল। তা আপনার কি ভোটার তালিকা কবে নাম উঠেছিল? 2018। তা আপনি আগে কোথায় ছিলেন? এখানেই ছিলাম। এখানে ছিলেন। তা আপনার নামে তো অভিযোগ হচ্ছে আপনি কারোর আধার কার্ড, ভোটার কার্ড, বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম উঠিয়েছেন এসআইআর থেকে। কি বলবেন? না, হ্যাঁ, ওঠেনি? না, এটা পারিবারিক ঝামেলা। তা আপনার নামে তো অভিযোগ হয়েছে, বিডিওর কাছে, পঞ্চায়েত প্রধান বা থানায় অভিযোগ করেছে, নির্বাচন কমিশন অভিযোগ হয়েছে। দাঁড়ান, হ্যাঁ, পারিবারিক ঝামেলা করতেই পারে। পারিবারিক ঝামেলার সাথে আপনি ভোটার কার্ড তালিকা, আপনি তো বলছে তো আপনার যে অভিযোগ ভালোবাসা করে বিয়ে করতে, হ্যাঁ? এটাই আমাদের অপরাধ। চাস্তো ভাই বোন, কি চাস্তো ভাই বোন ভালোবাসা করে বিয়ে করতে, এটাই আমাদের অপরাধ। চলো দিচ্ছি। আপনি যাচ্ছেন ভিডিও দপ্তরে? যান, ওখানে আমাদের হেডিং লুটি। হেয়ারিংয়ে চলুন।
ভোটার তালিকা নাম বেড়েছে, এসআইআর ফর্ম ফিল আপ করেছে, সেই নিয়ে বাংলাদেশ থেকে তিনি বেশ কয়েক বছর আগে আসছে, কি বলবেন? আপনার থানায়, আপনার পঞ্চায়েতে অভিযোগ করেছেন, কি বলবেন? বিষয়টা হচ্ছে যে মৃত্যুর থেকে সেই ঘটনাটি ঘটেছে। আমার কাছে এসেছিলেন লিখিত অভিযোগ দিয়ে যে এরকম তার বাড়ির লোকজনকে পাতিয়ে এরকম কোনো নাম তোলা হয়েছে, এবং সেটা 5 থেকে 7 বছর বা 10 বছর আগে, এবং সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। আমরা সেই বিষয়টা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা বলেছি এমন একটা অভিযোগ এসেছে। তারা বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে, লোকাল থানাতেও আমাদের কাছে সূত্রমারফত অভিযোগ জানিয়েছে। সমস্তটাই তদন্ত সাপেক্ষ, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তদন্তের উপর নির্ভর করে। কিন্তু বাড়ির যার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে তৈরি, তিনিও কিন্তু আপনার পঞ্চায়েতে অভিযোগ করেছেন। হ্যাঁ, আমার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন, তিনি একটা পিটিশন করেছে যে এরকম উক্ত ব্যক্তি তার ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে অবৈধভাবে তার অজান্তে এই ঘটনাটি কাজ ঘটিয়েছে। তিনি যেটা করেছেন, এবং সেটা আমরা যেহেতু এখন এসআইআর প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেকটাই আমরা মনে করি যে স্বচ্ছতা আনার চেষ্টা করছে লোকাল আমাদের যে বিডিও অফিস হয়েছে, ব্লক সমস্ত আধিকারিক। তো সেই দিকে তাকিয়ে আমরা বিডিও অফিসে সেই চিঠি পাওয়ার পরে আমরা জানাই যে এরকম একটা সংবাদ আমাদের কাছে এসেছে। তো লোকাল ব্লক প্রশাসন এবং হরিণঘাটা পুলিশ স্টেশন যৌথভাবে উদ্যোগ নিচ্ছে, এবং সহযোগিতা যেটুকু লাগবে বললে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্যই আমরা করবো। একটু সঠিক তদন্তের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হবে সেটা। অভিযুক্তরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সংক্রান্ত ফর্মও ইতিমধ্যে পূরণ করেছেন। এসআইআর হিয়ারিংয়ের সময় এই কর্মীর নজরে আসে আলী আহমেদ মন্ডলের। বিষয়টি জানতে পেরেই তিনি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে একটা লিখিত অভিযোগ জানান এবং পরে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার জেরে হরিণঘাটা থানার পক্ষ থেকে অভিযুক্তদেরকে তলবও করা হয়। এবং এখন দেখার অভিযুক্তদের তলব করার পরে ঠিক কী পদক্ষেপ করা হবে, এবং তারা যে বেআইনিভাবে এই কাজ করতে চাইছিলেন তার জন্য তারা কি কোনো শাস্তি পাবে, অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। আর নজর রাখুন আর প্লাস নিউজ।